সালাম আলাইকুম। আচ্ছা, আজকে তো উপস্থিতি একেবারে কম, মাত্র 10 জন। তো আশা করি আমাকে শুনতে পাচ্ছ তোমরা। ওকে। তো চলো আমরা আমরা আজকে পড়বো হচ্ছে দ্য রাইজ অফ ইংলিশ। আমাদের যে ইয়েটা রয়েছে, আমরা এই তিনটা পড়েছি। আজকে আমরা পড়বো হচ্ছে দ্য রাইজ অফ ইংলিশ, এই রাইটিংটা। তো এই রাইটিংটার আমি একটা লেকচার শিট করেছি, কিন্তু এগুলো আসলে এখানে তো আর ওই থিম টোন এইগুলো নাই। তো যাই হোক, দেখো, আমরা এটা পড়ি। তার আগে তোমাদেরকে একটা কোশ্চেন করি। একটু আগে থার্ড ইয়ার কেও করতেছিলাম, সেটা হচ্ছে যে তোমরা পিঙ্ক কালারের গরু দেখছো? পিঙ্ক কালারের গরু না স্যার। দেখো না? পিঙ্ক কালারের ছাগল, মহিষ দেখছো পিঙ্ক কালারের? না স্যার। পিঙ্ক কালারের মহিষ আছে কিন্তু। হ্যাঁ, বাস্তবে আছে পিঙ্ক কালারের মহিষ। কেউ দেখোনি না? আমি তোমাদেরকে দেখাই। এই দেখো। এবং এটা কিন্তু রিয়ালি, হ্যাঁ, এটা এরকম না যে কালার করা বা এরকম কিছু, তা কিন্তু না। এটা মহিষের নাম এটা এর আগে আমি দেখেছি, বাজারে দেখেছি পিঙ্ক কালারের মহিষ। এই যে, এটা তো অল্প পিঙ্ক, কিন্তু আরো বেশি পিঙ্ক কালার ইয়েও দেখেছি। এমন না যে কালার করা, এরকম না, একটু পিঙ্কিশ পিঙ্কিশ কালার আর কি। এই যে, ওকে। একটা কুরবানির আগে একটা ট্রল হয় না, যে হচ্ছে পিঙ্ক কালারের গরু, পিঙ্ক কালারের গরু। তো এখন তো পিঙ্ক কালারের গরু না, পিঙ্ক কালারের মহিষ। ওকে। তো চলো আমরা এটা পড়ি, আমাদের রাইজ অফ ইংলিশ। রাইজ অফ ইংলিশ আমরা দেখি, চেষ্টা করব 2 দিন, 2 দিনে শেষ হয়ে যাবে। আহ, আজকে শেষ হবে কিনা দেখি। আজকেও শেষ হতে পারে, তবে একটু কঠিন তো, এই জন্য একটু বেশি সময় লাগবে। তো দেখো, রাইজ অফ ইংলিশ এটা লিখেছেন টেরি ইগলটন। এবং তার জন্ম এত সালে, কিন্তু এখনো মারা মারা যায়নি, বেঁচে আছে, 80 বছর বয়স, বেঁচে আছেন ব্যক্তি। তো দেখো, দ্য রাইজ অফ ইংলিশ, অর্থাৎ ইংলিশের উত্থান, ইংরেজি ভাষা যেটা, সেই ভাষার উত্থান, ইজ অ্যান আউটস্ট্যান্ডিং এসে হোয়ার ইগলটন সার্ভে হাউ দ্য কনসেপ্ট অফ লিটারেচার অ্যাজ উই আন্ডারস্ট্যান্ড টুডে হ্যাজ ডেভেলপড। বলা হচ্ছে এটা খুবই চমৎকার একটা এসে, যেখানে আমাদের ইগলটন, তিনি একটা জরিপ করার বা একটা গবেষণা করার চেষ্টা করেছেন যে লিটারেচারের যে কনসেপ্ট, যেটা লিটারেচার বলতে আমরা যেটা বুঝি বর্তমানে, সেটা কিভাবে ডেভেলপ করলো, কিভাবে উন্নতি লাভ করলো। How its studies have begun academically, and how literary criticism is in English has evolved. তিনি আরো যে বিষয়গুলো সার্ভে করেছেন সেটা হচ্ছে কিভাবে একাডেমিক্যালি এই ইয়েটা, লিটারেচার পড়ানো শুরু হয়েছে, এবং কিভাবে ইংলিশ লিটারেরি ক্রিটিসিজমটা এটা কিভাবে ইভলভ হয়েছে, সেটা তিনি দেখিয়েছেন। আচ্ছা, আমি আগেই বলি, এটা হচ্ছে মেইন টেক্সট না কিন্তু। এটা টেক্সটেরই একটা প্যারাফ্রেজ বলতে পারো। মেইন টেক্সট তো আরো অনেক বড়, আর মেইন টেক্সট পড়তে গেলে ঝামেলাও হয়। তো সেক্ষেত্রে আমরা এখানে প্যারাফ্রেজটা পড়তেছি, খালি বোঝার জন্য এর ভেতরে কি আছে। হি স্যার ডিসক্লোজেস। স্যার, হ্যাঁ, এক মিনিট স্যার, একটু ডিস্টার্ব করতেছি স্যার। ওই যে ক্যামেরাগুলো আপনার এই দিক থেকে বন্ধ অফ করা যায় না স্যার? হ্যাঁ, যাই তো। একটু অফ এই করে যে দেন স্যার। দু একজন আছে, বারবার অফ করে আবার অন করে, ক্যামেরা ডিস্ট্রাক্ট করে, হ্যাঁ।
এবার আসো, কইছিলাম, হি ডিসক্লোজেস দ্য ক্যাপিটালিস্ট মোটিভ behind using English as an academic discipline in British colonies। বলা হচ্ছে একটা একাডেমিক যে পড়াশোনা করানোর পেছনে, এই ইংলিশটাকে একাডেমিক্যালি পড়ানোর পেছনে একটা ক্যাপিটালিস্ট মোটিভ রয়েছে, এটা তিনি খোলাসা করেন, এটা তিনি ওপেন করে দেন, ডিসক্লোজ করে দেন। অ্যাজ এ পোস্ট মডার্ন থিওরিস্ট, পোস্ট মডার্ন কি জন্য বলা হচ্ছে, কারণ তিনি তো এখনো বেঁচে আছেন, তাই না? তো এই জন্য বলা হচ্ছে পোস্ট মডার্ন। আর আমরা কিন্তু এখন মডার্ন যুগে নেই, আমরা পোস্ট মডার্ন যুগে আছি, মডার্নের পরবর্তী যুগ। তো অ্যাজ এ পোস্ট মডার্ন theorist, Eagleton elaborately discusses the drawbacks of new criticism and paves the way forward to look at the literary text with newer insight। একজন পোস্ট মডার্ন থিওরিস্ট হিসাবে আমাদের ইগলটন তিনি খুব ইলাবোরেটলি ডিসকাস করেছেন এই নিউ ক্রিটিসিজমের ড্রব্যাকস গুলো। নিউ ক্রিটিসিজম এটা একটা কনসেপ্ট, একটা ধারণা। অ্যান্ড পেভস দ্য ওয়ে ফরওয়ার্ড টু লুক, এবং তিনি রাস্তা যেন প্রশস্ত করেছেন এই ফরওয়ার্ড টু লুক অ্যাট দ্য লিটারেরি টেক্সট, লিটারেরি টেক্সটের দিকে বা তাকানো বা লিটারেরি টেক্সট নিয়ে গবেষণা করার রাস্তাটা যেন তিনি প্রশস্ত করেছেন উইথ নিউয়ার ইনসাইট, নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে, নতুন হচ্ছে মানে নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে এটাকে যাতে আমরা স্টাডি করতে পারি, সেই রাস্তাটা যেন তিনি করে দিয়েছেন। However, in this essay, The Rise of English, he criticizes the theoretical development in the English up to the new criticism phase। বলা হচ্ছে নতুন ক্রিটিসিজম পর্যন্ত তিনি মূলত এখানে রাইজ অফ ইংলিশ এই এই এসের ভেতরে বললাম না, জিরা টিরা ফল টল কিছু নেই, সব খেয়ে ফেলেছে। তিনি ক্রিটিসাইজ করেছেন এই থিওরিটিক্যাল ডেভেলপমেন্ট, এই ইংলিশের যে থিওরিটিক্যাল ডেভেলপমেন্ট সেটাকে তিনি ক্রিটিসাইজ করেছেন। তো এটা হচ্ছে আমরা একটা ইন্ট্রোডাকশন পেলাম। এবার আসো আমরা এটা মেইন টেক্সটের যে কাইন্ড অফ সামারি বলতে পারো সেটা আমরা পড়বো। তারপরে এখানে আরো বেশ কিছু জিনিস রয়েছে। তো দেখো এখানে, in 18th century England, literature was considered to be that which conformed to the standards of uh, polite letters, meaning that which embodied the values and taste of the upper classes usually। বলা হচ্ছে 18th সেঞ্চুরির ইংল্যান্ডে লিটারেচারকে মনে করা হতো হুইচ কনফার্ম টু বি স্ট্যান্ডার্ড অফ পোলাইট লেটার, এটাকে মনে করা হতো যে এটা একটা পোলাইট ইয়েতে চলে গেছে, পজিশনে চলে গেছে, একটা ভদ্র পজিশনে চলে গেছে। এবং এখানে পোলাইট লেটার্স বা এটা পোলাইট লেটার্সদের জন্য, পোলাইট লেটার্সদের স্ট্যান্ডার্ডে তৈরি, এরকমটা আর কি ভাবা হতো। এবং পোলাইট লেটার্স মানে হচ্ছে আপার ক্লাসের মানুষদের যে ভ্যালু এবং টেস্ট, সেটাকে বলা হচ্ছে পোলাইট লেটার্স, বা বলতে পারো যে ভদ্র সমাজ। তো বলা হচ্ছে যে 18th সেঞ্চুরিতে ইংল্যান্ডে লিটারেচারটাকে মনে করা হতো যে এটা আপার ক্লাস মানুষদের টেস্ট ভ্যালুর সাথে যায়। হ্যাঁ, এবং আপার ক্লাস মানুষদের জন্যই এটা। 18th সেঞ্চুরি বলতে যে আমরা যে রেস্টোরেশন যুগ জানি, রেস্টোরেশন পিরিয়ড, কমেডি অফ ম্যানার, তারপরে আরো যে টাইপের রাইটিং গুলো এই সময়টাতে হয়েছে, আর এগুলোতে তোমার ওই ম্যাক্সিমাম ক্ষেত্রে আপার ক্লাসের পিপুলদেরকে সম্বোধন করে বা তাদেরকে ক্যারেক্টার হিসেবে নিয়ে তাদের কাহিনীগুলোকে বর্ণনা করা হয়েছে। After the bloody civil war of the previous century, literature became even more important in bringing the middle class into unity with the upper classes। বলা হচ্ছে একটা রক্তক্ষয়ী গৃহযুদ্ধের পরে, আগের সেঞ্চুরি হয়তো ওইটা হয়তো 17th সেঞ্চুরির কথা বলতেছে, 17th সেঞ্চুরি সিভিল ওয়ারের পরে লিটারেচার খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গায় চলে গিয়েছিল, এবং লিটারেচার গুরুত্বপূর্ণ রোল প্লে করে মিডিল ক্লাসের মানুষদের সাথে আপার ক্লাস মানুষদেরকে একত্রিত করানোর ক্ষেত্রে। Literature in the modern sense really emerged around the 19th century during the romantic period। বলা হচ্ছে মডার্ন সেন্সের যে লিটারেচার, অর্থাৎ আমরা লিটারেচার বলতে এখন যা বুঝি, এই লিটারেচারটা মূলত
আহ, এর আবির্ভাব ঘটেছে 19th সেঞ্চুরিতে, বিশেষ করে রোমান্টিক পিরিয়ডে। দ্য আইডিয়া দ্যাট লিটারেচার ইজ সামথিং ইমাজিনেটিভ অর inventive, while prosaic writing is dull or uninspiring, is a relatively new concept of in history. তো এই রোমান্টিক পিরিয়ডে কি হয়েছে? রোমান্টিক পিরিয়ডে ভাবা হতো যে লিটারেচার হচ্ছে একটা ইমাজিনেটিভ বিষয় হবে, কাল্পনিক একটা বিষয় হবে, অথবা ইনভেন্টিভ, নতুন করে তৈরি করতে হবে। এবং এই সময়টাতে প্রোজের যে রাইটিং গুলো সেগুলো ডাল মনে করা হয়, এবং এগুলো মানুষকে ইন্সপায়ার করতে পারে না। এবং এটা মনে করা হয়, এবং এই যে টোটাল ধারণাটা যে কবিতাকে হতে হবে ইমাজিনেটিভ, ইনভেন্টিভ, অন্যদিকে প্রোজ এটা ডাল ইন্সপায়ারিং, এই ধারণাগুলি কে বলা হচ্ছে নিউ কনসেপ্ট ইন হিস্ট্রি। হিস্ট্রিতেই একটা নতুন কনসেপ্ট এটা। ইনফ্যাক্ট এখনকার দিনেও যে লিটারেচার গুলো হয়, আমরা আমরা যে কবিতাগুলো লিখি, দেখবা তোমরা যারা কবিতা লিখেছো জীবনে একটা হলেও, যারা কবিতা লিখেছো এবং যারা ইংলিশে অনার্সে পড়েছো, প্রথমেই ট্রাই করেছো হচ্ছে তোমার জন ডানের কবিতা লেখার। ম্যাক্সিমামের ক্ষেত্রে আর কি এটা ঘটেছে। তো জন ডান, উইলিয়াম শেক্সপিয়ার, এরা কিন্তু রোমান্টিক যুগেরই কবি। আমরা জানি হিস্ট্রিতে যে রোমান্টিক যে যুগ, যেটা আমরা এই যে লিরিক্যাল ব্যালান্সের মাধ্যমে যেটা ইয়ে হচ্ছে, এটাকে অনেক সময় বলা হয় রোমান্টিক রিভাইভাল। কেন রোমান্টিক রিভাইভাল বলা হয়? কারণ উইলিয়াম শেক্সপিয়ার যে লেখা লিখেছেন, যে কবিতাগুলো লিখেছেন, এবং ওই সময় স্পেন্সার, জন ডান, ইনফ্যাক্ট আমাদের হচ্ছে ওই যে আরো যে মেটাফিজিক্যাল যে রাইটাররা ছিল, তারা সবাই কিন্তু রোমান্টিক কবিতাই লিখেছেন। এখনকার যুগের যে রোমান্টিক কবিতা, সেই রোমান্টিক কবিতাই কিন্তু তখন তারা লিখেছেন। ওইটা ইমাজিনেটিভ ছিল, তারপরে ওইটা তোমার রোম্যান্স ছিল, ওইগুলোর রোমান্টিক টপিক, সাধারণ প্রেম ভালোবাসা, এগুলো নিয়ে লেখা হয়েছে। তো সামগ্রিকভাবে ওইগুলোও কাইন্ড অফ রোমান্টিক। তো এইটাই বলতেছে যে আহ, আগের যুগের যে তোমার মানে এটা বলতেছে যে লিটারেচার মডার্ন সেন্সে যেটা আমরা বুঝি, এটা মূলত রোমান্টিক পিরিয়ডে আমাদের কাছে এসেছে। এবং এই আইডিয়াটা রোমান্টিক, মানে আইডিয়া দ্যাট লিটারেচার ইজ সামথিং ইমাজিনেটিভ, এবং যে আইডিয়াটা যে লিটারেচারকে অবশ্যই ইমাজিনেটিভ হতে হবে, অথবা নতুন সৃষ্টি ইনভেন্টিভ হতে হবে, এবং প্রোজ হচ্ছে ডাল হয়ে গেছে, ইন্সপায়ার করতে পারে না, এবং এইটা মূলত একটা নিউ কনসেপ্ট। During the Romantic period, types of literature like poetry no longer were simply a technical way of writing, they had significant social, political, and philosophical implications. Many major Romantic poets were political activists themselves. বলতেছে রোমান্টিক পিরিয়ডের সময় লিটারেচার, বিশেষ করে পোয়েট্রি, ওইটা শুধুমাত্র একটা সিম্পল টেকনিক্যাল ওয়ে অফ রাইটিং এটাই ছিল না, বরং এইটা সামাজিক, রাজনৈতিক এবং দার্শনিক লেভেলের, দর্শনের ক্ষেত্রেও এটা একটা প্রয়োগ ছিল, গুরুত্বপূর্ণ প্রয়োগ ছিল। অনেক মেজর রোমান্টিক পোয়েটরা মূলত পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট ছিলেন। মানে তখন এই কবিতাগুলো শুধু কবিতাই ছিল না, বরং এগুলো সমাজ পরিবর্তনে ভূমিকা পালন করত। দ্য স্ট্রেস আপন দ্য সভারেনিটি অ্যান্ড অটোনমি অফ দ্য ইমাজিনেশন was another emphasis finding its way into the concept of literature. বলা হচ্ছে এই যে সভরেনিটি অ্যান্ড অটোনমি অফ দ্য ইমাজিনেশন, অর্থাৎ আমাদের যে ইমাজিনেশন, সেই ইমাজিনেশনটা হচ্ছে সার্বভৌম। ইমাজিনেশনের কোনো ইয়ে নাই, কি বলে, কোনো গণ্ডি নাই আর কি। এবং অটোনমি যেটা স্বায়ত্তশাসন, আমরা নিজেরাই নিজেদেরকে বলতে পারি যে আমি এটা মানে আমরা যা ইচ্ছা তাই করতে পারি এক কথায়। তো বলা হচ্ছে ইমাজিন করার ক্ষেত্রে আমরা যে সভারেনিটিটা পাই, সার্বভৌমত্ব পাই, এবং অটোনমিটা পাই, স্বায়ত্ত শাসন করা, নিজেই নিজের সিদ্ধান্ত নেওয়া, এটা যেমন পাই, ওয়াজ অ্যানাদার ইমফ্যাসিস, এটাও একটা হচ্ছে ইমফ্যাসিস ছিল, ফাইন্ডিং ইটস ওয়ে ইনটু দ্য কনসেপ্ট অফ লিটারেচার। লিটারেচারের যে ওয়েটা চলতেছে, এই ওয়েটা পাওয়ার ক্ষেত্রে এটারও একটা গুরুত্ব ছিল আর কি। মানে আগের যুগ আমরা যদি বলি, রোমান্টিক যুগের আগের যুগের কথা যদি তোমাদের মনে থাকে, নিও ক্লাসিক্যাল যুগ। তো নিও ক্লাসিক্যাল যুগে রেস্ট্রেইন ছিল না। ওই সময়টা তো অনেক বিধিনিষেধ ছিল, এটা করা যাবে না, ওইটা করা যাবে না, কবিতার ল্যাঙ্গুয়েজ হবে হচ্ছে আপার ক্লাসের ল্যাঙ্গুয়েজ, বোম্বাস্টিক হতে হবে, এটা থিম হতে হবে এলিগ্যান্ট,
এটা সাধারণ মানুষ সাধারণ টপিক নিয়ে লেখা যাবে না, এবং এটা ক্লাসিক্যাল যুগের যে ধ্যান ধারণা সেটা তারা পোষণ করতো। কিন্তু রোমান্টিক এজে এসে কি হলো, এই চিন্তার ওপর থেকে, ইমাজিনেশনের ওপরের থেকে এই ব্যারিয়ার গুলো তুলে দেওয়া হলো, এবং বলা হলো যে তোমরা এই চিন্তা যা ইচ্ছা তাই করতে পারো, অটোনমি এবং সভরেনিটি তোমার প্রতি দেওয়া হলো। এবং বলা হচ্ছে যে এই যে লিটারেচারের যে নতুন কনসেপ্ট, এইটাকে এইটা এইটা ডেভেলপ করার ক্ষেত্রে এই রোমান্টিক এজের এই নিয়মটা, অর্থাৎ সভরেনিটি অটোনমি অফ ইমাজিনেশন, ইমাজিনেশনের ক্ষেত্রে কোনো বাধা থাকবে না, এটাও বেশ ভালো ভূমিকা পালন করেছে। The rise of the symbol also came towards the end of the 18th century. With it, various contradictory concepts could finally be captured together. বলা হচ্ছে এই যে সিম্বলের যে উত্থান, রাইজ অফ সিম্বল, এটাও এসেছে 18th সেঞ্চুরি শেষের দিক থেকে, এবং এর সাথে সাথে বিভিন্ন রকমের কন্ট্রাডিক্টরি কনসেপ্ট, যেটা ফাইনালি ক্যাপচার করা সম্ভব হয়েছে। আমরা কি জানি যে সিম্বল জিনিসটা এমন যে একটা দিয়ে আরেকটা জিনিসকে বোঝায়। আমরা আমাদের যে অ্যালিগরিক্যাল কবিতাগুলো আছে না, তোমরা ওই যে থার্ড ইয়ারে পড়েছিলা, আহ, ওই যে ওইটার নাম কি, এডমান্ড স্পেন্সারের একটা এপিক ছিল না, নাইট রেড দ্য ক্রস, ফেরি কুইন। হ্যাঁ দ্য ফেরি কুইন। ওইটা তো হচ্ছে তোমার ওই আগের যে রোমান্টিকের সেই সময়ের, তাই না, এডমান্ড স্পেন্সারের, উইলিয়াম শেক্সপিয়ারের আমলের আর কি। তারপরে আহ, এলিজাবেথিয়ান পিরিয়ডের। হ্যাঁ, তারপরে এই যে আরো যে অ্যালিগরিক্যাল রাইটিং গুলো, এগুলোতে কি হয়, অ্যালিগরির ক্ষেত্রে আমরা অনেক জায়গায় সিম্বল ব্যবহার করি। তো বলা হচ্ছে যে এই সিম্বল গুলো এসেছে 18th সেঞ্চুরিতে। আরেকটা জিনিস, মডার্ন যুগের অন্যতম প্রধান সাহিত্যের অস্ত্রই হচ্ছে সিম্বল। তো বলতেছে যে এই সিম্বলের উত্থানের ফলে কি হলো, 18th সেঞ্চুরিতে সিম্বলের উত্থানের ফলে এর সাথে সাথে অনেক কন্ট্রাডিক্টরি টপিক গুলো সামনে আনা সম্ভব হলো, কন্ট্রাডিক্টরি কনসেপ্ট গুলো, এগুলোকে ক্যাপচার করা সম্ভব হলো। কারণ যদি অ্যালিগরিক্যালি না লিখে তুমি যদি ডিরেক্ট কোনো রাজনৈতিক ব্যক্তি বা কোনো পলিটিক্স বা কোনো একটা জিনিসকে অ্যাটাক করো, তাহলে তোমাকে তো মার খেতে হবে, তাই না? কিন্তু যখন তুমি অ্যালিগরিক্যালি উপস্থাপন করতেছো, তখন তো এটা আর কোনো সমস্যা নাই। যেমন আমরা যদি জানি যে সবচেয়ে মানে বড় পলিটিক্যাল অ্যালিগরি হচ্ছে আমাদের গালিভার স্টাভেলস। গালিভার স্টাভেলসের যে লিলিপুটিয়ান, লিলিপুটের যে কাহিনীটা, এটা পুরোটাই হচ্ছে পলিটিক্যাল অ্যালিগরি। তারপরে এই যে ফেরি কুইন, এটা হচ্ছে তোমার অ্যালিগরি। তো এক কথায় তোমার হচ্ছে অ্যালিগরিতে সিম্বল থাকে, বা সিম্বলিক্যালি আর কি ওগুলো উপস্থাপন করা হয়, বা যেখানে আমরা সিম্বল ইউজ করতেছি সেই জায়গাগুলোতে সিম্বল কেন ইউজ করতেছি, অনেক কন্ট্রাডিক্টরি অনেক জিনিস আছে যেগুলোকে আমরা বোঝাতে চাই। একটু কঠিন আমি জানি, হ্যাঁ, তারপর ওই জন্য এই যে নিচে একটা সামারি অ্যাড করা আছে, দেখো যে কোথায় কি আছে, এটা আমরা পড়বো। এবার দেখো, লিটারেচার অ্যাজ ডিফাইন্ড বাই ইগলটন আর্লিয়ার ইজ অ্যান আইডিওলজি। বলা হচ্ছে আমাদের লিটারেচারকে, আমাদের ইগলটন যেটা তিনি বলতেছেন, সেটা হচ্ছে তিনি তিনি এটাকে একটা আইডিওলজি বা একটা আদর্শ হিসেবে তিনি এটাকে উপস্থাপন করতেছেন। Eagleton suggests that the growth of English studies in the latter 19th century was caused by the failure of religion, something he believes was a very simple yet powerful form of ideology that was above all else a pacifying influence. আচ্ছা, ইগলটন তিনি সাজেস্ট করেন যে এই যে ইংলিশের যে গ্রোথ, ইংলিশ স্টাডির যে গ্রোথটা হচ্ছে 19th সেঞ্চুরিতে, এটার কারণই হচ্ছে ওই সময়টাতে ধর্ম ফেইল করেছিল। ওই সময় মানুষকে শান্তি শৃঙ্খলা এগুলো দিতে ধর্ম পারে নাই। সামথিং হি বিলিভস ওয়াজ এ ভেরি সিম্পল ইয়েট পাওয়ারফুল ফর্ম অফ আইডিওলজি, এবং তিনি ওই সময় বিশ্বাস করতেন যে কিছু একটা ছিল, যে জিনিসটা খুবই সাধারণ কিন্তু খুবই পাওয়ারফুল একটা আইডিওলজি ছিল, অ্যান্ড দ্যাট ওয়াজ অ্যাবাভ অল এলস এ পেসিফাইং ইনফ্লুয়েন্স, এবং সবকিছুর চাইতে ওই জিনিসটার একটা পেসিফাইং, শান্তিপূর্ণ একটা তোমার প্রভাব ছিল। মানে বলতেছেন যে
ওই সময়টাতে ধর্ম ফেল করেছিল এবং ধর্মের জায়গাটা নিয়েছিল হচ্ছে, আমরা যে স্টাডি অফ পোয়েট্রিতে আমরা দেখলাম না যে ধর্মকে, ম্যাথিউ আর্নল্ড কি বলতেছে যে ধর্মের জায়গা নিয়ে নেবে কবিতা একদিন। তো ওইখান থেকে ধরে এই আইডিয়াটা আমাদের এও নিচ্ছে, এ বলতেছে যে ওই সময় ধর্ম ফেল করেছিল, যার জন্যই ওই সময় কিছু একটাকে একটাকে আইডিওলজি হইতে হইতো, এবং সেটাই হয়েছিল আমাদের এই কবিতাটা, মানে লিটারেচার সেটা হয়েছিল আর কি, কবিতা না লিটারেচার। অ্যাপারেন্টলি ইংলিশ লিটারেচার ওয়ার্কড অ্যাজ এ সুইটেবল রিপ্লেসমেন্ট, এবং ওই ক্ষেত্রে ইংলিশ লিটারেচার একটা খুবই যোগ্য একটা রিপ্লেসমেন্ট হিসেবে কাজ করেছিল। ইংলিশ বিকামস ইংলিশ বিকেম এ সাবজেক্ট used to cultivate the middle class and infuse them with some values of the leftover aristocracy. Uh, Thus, English literature became the new way to pacify the working and middle class. বলা হচ্ছে ইংলিশ হয়েছিল একটা সাবজেক্ট যেটাকে কাল্টিভেট করেছিল হচ্ছে মিডল ক্লাসের পিপুলরা, এবং তারা তাদের যে ভ্যালু, তাদের যে টেস্ট, সেটার সাথে এই অ্যারিস্টোক্রেটিক যে সোসাইটি, সেটার একটা ইনফিউজ, সেটা একটা মিশ্রণ করেছিল। এবং এইভাবেই ইংলিশ লিটারেচার একটা নতুন ওয়ে হয়ে দাঁড়িয়েছিল, যেটা মূলত মিডল ক্লাসের মানুষ এমনকি ওয়ার্কিং ক্লাসের মানুষদের ভেতরে একটা শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হেল্প করেছিল। মানে ওই সময় লিটারেচার দিয়ে অনেক কিছু করা যেত। এখনকার যুগে এগুলো হয় না, তাই না? এখনকার যুগে আমাদের ইউটিউব ফেসবুকের যুগে এসে আমরা কয়জন কবির নাম বলতে পারবো এখনকার, তাই না? কিন্তু আগেকার কবিদের নাম কিন্তু আমরা ভালোই বলতে পারি। এটা শুধু এই জন্যই না যে আমরা এগুলো পড়েছি তার জন্যই না, অবশ্যই পড়েছি এই জন্যই, ভালো লাগার কথা বলতেছি যে ভালো লাগে বলেই আমরা তাদের নাম বলতে পারি, মনে রাখতে পারি। ওকে, আবার আসলে লিটারেচার সম্পর্কে বলতে, লিটারেচার উড কনভে টাইমলেস ট্রুথ and distract the masses from their present commitments and conditions. লিটারেচার সবসময়ের জন্যই একটা টাইমলেস হচ্ছে সত্য বা চিরসত্য, যেটা চিরসত্যগুলোকে জানিয়ে দেয় বা প্রকাশ করে, এবং সাধারণ মানুষকে বর্তমানের যে সমস্যা, যে কমিটমেন্ট, যে কন্ডিশন, সেটা থেকে দূরে রাখে, ডিস্ট্রাক্ট করে। ইট ওয়াজ অলসো এ ওয়ে টু নিউ এক্সপেরিয়েন্স থিংস or events that were not possible to experience in a person's life. বলতেছে এটা একটা ওয়ে ছিল যে কোনো জিনিসকে এক্সপেরিয়েন্স করার, যে কোনো জিনিসকে দেখার, অথবা যে কোনো ইভেন্টকে উপলব্ধি করার একটা রাস্তা হচ্ছে এই লিটারেচার। এবং ওই সময়টাতে ইট ওয়াজ নট পসিবল টু এক্সপেরিয়েন্স ইন এ পার্সনস লাইফ, কোনো একজন ব্যক্তির জীবনে এইটা দেখা আসলে সম্ভব ছিল না। ধরো তুমি এক ব্যক্তি, তুমি চাচ্ছ যে তুমি তোমার সারা জীবনের সমস্ত কিছু তুমি লিখে যাবা, ধরো তুমি লিখে গেলা, তোমার জীবনটা অনেক বর্ণাঢ্য ছিল, কিন্তু তারপরেও কি হয়, তোমার একার লাইফ কি সবকিছু কাভার করবে? ধরো তুমি অ্যারিস্টোক্রেটিক সমাজের মানুষ, তুমি কি ওই মাছ ধরার যে জেলে, তার লাইফের কোনো কিছু তোমার সাথে মিলবে? বা কৃষকের জীবনের সাথে কিছু মিলবে? মিলবে না। তো এটাই বলতেছে যে লিটারেচার টাইমলেস ট্রুথকে প্রেজেন্ট করে, এবং লিটারেচার মানুষকে সাময়িক, মানে প্রেজেন্ট কন্ডিশন থেকে দূরে রাখতে পারে, আমাদেরকে কল্পনার জগতে নিয়ে যেতে পারে, আমাদেরকে আনন্দে ভাসিয়ে দিতে পারে। এবং এইটা কোনো একটা ঘটনা, কোনো একটা থিংস, মানে কোনো থিংস বা ঘটনাগুলোকে এক্সপিরিয়েন্স করার, যেটা আসলে পার্সোনাল একজন ব্যক্তি তার জীবন দিয়ে আসলে ওটাকে এক্সপিরিয়েন্স করে না সারা জীবনেও। তো বলো যে এগুলো পাওয়া যায় না, কিন্তু সেগুলো লিটারেচারে পাওয়া যায়, লিটারেচারের মাধ্যমে এগুলো করা হয়। ইংলিশ ইজ অ্যান একাডেমিক সাবজেক্ট ওয়াজ নাথিং মোর দেন দ্য পোর ম্যানস ক্লাসিক। ইংলিশ এটা ছিল একটা একাডেমিক সাবজেক্ট হিসাবে, এটা তেমন কোনো কিছু না, এটা একটা গরিব মানুষের ক্লাসিক বলা যেতে পারে। In addition, English became the new vehicle for transforming the moral law, which was no longer taken from religion.
আচ্ছা, বলছে আরো যে জিনিসটা হচ্ছে যে ইংলিশ এটা একটা যেন চালিকা শক্তিতে পরিণত হয়েছিল, একটা ভেহিকলে পরিণত হয়েছিল মোরাল ল গুলোকে, নৈতিক যে আইনগুলোকে সেগুলোকে ট্রান্সফর্ম করার ক্ষেত্রে। এবং সেটা ধর্ম দিয়ে আর হচ্ছিল না, ধর্ম বা ধর্মগ্রন্থ দিয়ে আর হচ্ছিল না। তখন হচ্ছে এই লিটারেচার বা ইংলিশের মাধ্যমে এটা করা হয়েছে। ওকে, বিকজ ইংলিশ ওয়াজ নট এক্স্যাক্টলি কনসিডার্ড অ্যাজ রিয়েল সাবজেক্ট, ইংলিশকে কখনো রিয়েল সাবজেক্ট হিসাবে তোমার মনে করা হয়নি। ইট ওয়াজ অফেন গিভেন টু দ্য লেডিস অফ হায়ার লার্নিং ইনস্টিটিউশনস when were now grudgingly admitting women। আচ্ছা, ধরো আম, বর্তমানে কি হয় যে শিক্ষা দীক্ষায় মেয়েরা এগিয়ে আছে, তাই না? বাট একটা সময় ছিল শিক্ষা দীক্ষা মেয়েরা শতকরা 10%ও ছিল না, বা হয়তো বা শতকরা 5%ও ছিল না। কিন্তু সেই সময়টাতে কোনো ব্যক্তি যদি তোমার ইংরেজি ভাষা জানতো তাহলে তার একটা স্কোপ হতো তোমার হায়ার স্টাডিজের জন্য। তো এটাই বলতেছে, ভদ্র মহিলাদেরকে এটা অনেক সময় হায়ার হায়ার লার্নিং এর বা হায়ার ইনস্টিটিউশনে পড়ার সুযোগ করে দিত এই ইংরেজিটা আর কি। However, as the country drew on, English took uh, took no more of a masculine aspect। বলা হচ্ছে যাই হোক, কান্ট্রি যেহেতু সামনের দিকে এগোচ্ছে, সুতরাং ইংলিশ টুক নো মোর, ইংলিশটা আর ম্যাসকুলিন অ্যাসপেক্টে থাকেনি। ইট স্টিল টুক আ হোয়াইল ফর দ্য স্টাডি অফ ইংলিশ টু বি টেকেন সিরিয়াসলি। এবং এখনো ইংলিশ পড়াটাকে খুব সিরিয়াসলি নেওয়া হয়, বাট ফাইনালি ইংলিশ লিটারেচার কেম ইনটু পাওয়ার। কিন্তু শেষ পর্যন্ত ইংলিশ লিটারেচার আসলে পাওয়ারে চলে আসে, মোস্ট বিকজ এ ওয়ার টাইম ন্যাশনালিজম। এবং এটার কারণই হচ্ছে যুদ্ধের সময়কার যে জাতীয়তা, সেটার জন্য আর কি এটা ঘটেছে, সেটার কথা বলা হচ্ছে। The new subject was created by the offspring of the bourgeois, uh, rather than those who currently held social power। বলা হচ্ছে যে এই নতুন সাবজেক্ট অর্থাৎ লিটারেচার যেটা বা ইংলিশ যেটা, এটা ক্রিয়েটেড বাই দ্য অফস্প্রিং অফ দ্য বুর্জোয়া, বুর্জোয়া শ্রেণী যেটা রয়েছে তাদের যে অফস্প্রিংরা, তাদের সন্তান সন্ততিরা, তারা মূলত এই ইংলিশটাকে একটা সাবজেক্ট বানিয়েছে। রাদার দেন দোজ হু কারেন্টলি হেল্ড সোশ্যাল পাওয়ার, বরং যারা এখন কারেন্টলি সোশ্যাল পাওয়ারে রয়েছে তারা ঠিক না, তাদের আগের যে ব্যাচটা, তারা তারা এই কাজটা করেছে। আচ্ছা, তোমরা কি কিছু একটু একটু বুঝতে টুঝতে পারতেছো? বোঝাটা একটু কঠিন আমি জানি। তো আমরা আজকে এইটুকু আর এইটুকু পড়ে শেষ করে দেব, এবং সামনের দিন বাকিটা পড়বো। দেখো বলতেছে, নাও দ্য স্টাডি অফ ইংলিশ ওয়াজ ইন অ্যান্ড পিপল মে হ্যাভ ওয়ান্ডার্ড হাউ ইট হ্যাড এভার বিন আদারওয়াইজ। বলা হচ্ছে যে এখন ইংলিশ একটা স্টাডি ম্যাটেরিয়াল হিসাবে প্রবেশ করলো আমাদের পড়াশোনা একাডেমিকলি, অ্যান্ড পিপল মে হ্যাভ ওয়ান্ডার্ড হাউ ইট হ্যাড বিন আদারওয়াইজ। এবং মানুষ খুবই অবাক যে এটা যেভাবে ঘটলো বা যেভাবে ঢুকলো আমাদের স্টাডি ম্যাটেরিয়াল হিসেবে, এটা নিয়ে মানুষ খুবই অবাক। ডিপ অ্যান্ড ইন্টেন্স কোশ্চেন্স বিকেম সাবজেক্ট টু দ্য মোস্ট ইন্টেন্স স্ক্রুটিনি। বলা হচ্ছে যে গভীর এবং তীব্র যে বিভিন্ন কোশ্চেন গুলো রয়েছে সেগুলো সাবজেক্ট হিসেবে আসলো, এবং টু দ্য মোস্ট ইন্টেন্স স্ক্রুটিনি, এবং মোস্ট ইন্টেন্স স্ক্রুটিনিদের কাছে। স্ক্রুটিনি হচ্ছে তোমার তন্ন তন্ন করে খোঁজা, মানে এক কথায় গবেষণা করা, যাচাই করা, যাচাই বা গবেষণা
একই ওগুলো সব খুঁজে বের করা, প্রমাণ করা। Literature was also perhaps the only place where creative language was allowed to flourish. বলা হচ্ছে লিটারেচারই শুধুমাত্র একটা জায়গা সম্ভবত যেখানে ক্রিয়েটিভ ল্যাঙ্গুয়েজ, সৃষ্টিশীল ল্যাঙ্গুয়েজ গুলোকে ওয়াজ অ্যালাউড টু ফ্লোরিশ, মানে বিস্তার করানো বা প্রস্ফুটিত হওয়ার সুযোগ করে দেওয়া হয়। ইন অ্যাডিশন, দোজ স্টাডিং ফেল্ট দ্যাট they were a part of larger movement that was moving civilization back to the way it should have been as in the 17th century. বলা হচ্ছে যে মানে তিনি যোগ করতেছেন আর কি, আমাদের স্পিকার, যে দোজ স্টাডিজ দোজ স্টাডিং ফেল্ট, যারা পড়াশোনা করতেছে তারা অনুভব করতেছে যে দে ওয়ার এ পার্ট অফ এ লার্জার মুভমেন্ট, তারা একটা বড় মহান আন্দোলনের একটা অংশ, দ্যাট ওয়াজ মুভিং সিভিলাইজেশন ব্যাক টু দা ওয়ে, এবং এইটাই মূলত সিভিলাইজেশনকে আবার ব্যাক করাবে 17th সেঞ্চুরিতে। আচ্ছা, আজকে এটুকুই রেখে দিই, আমি এটুকুর একটু দেখি যদি ইয়ে পাওয়া যায়। এই পার্টটা একটু কঠিন, হ্যাঁ, তোমরা যে যেদিক দিয়ে পারো এইটা পড়ে সহজ করার চেষ্টা করবা। আর যেহেতু ফোর্থ ইয়ার ক্রিটিসিজমে এবং অন্য যেটা যেটা তোমার কঠিন লাগবে আর কি, সেগুলোতে যাতে একবারেই পাশ করে যাও সেই ব্যবস্থা করবে। অনেক সময় এরকম আছে, অনেক স্টুডেন্ট আছে ওই সহজটাই বারবার বারবার পড়ে, পরীক্ষা 3 মাস আগে থেকে সহজ পড়া পড়া শুরু করে, এবং আলটিমেটলি গিয়ে তার অনেকগুলো সাবজেক্ট পড়াই হয় না। তো চেষ্টা করবা সবসময়ের জন্য খুঁটিনাটি জিনিসগুলো সব পড়ার। আমরা তো যখন এই যে ব্রিফের পরীক্ষা নিব তখন এখান থেকে আরো আরো খুঁটিনাটি আমাদের জানা হয়ে যাবে। তো যাই হোক, এইটা মনে থাকে না, থাকবে না, এটাই স্বাভাবিক। এই জন্য এটা একাধিকবার এই ভিডিওটা দেখার চেষ্টা করবা। আচ্ছা, তো এখন বলো তোমাদের কোনো কোশ্চেন থাকলে। আমরা এটা আরো বড় করতে পারতাম, এই আজকে শেষ করে দেওয়া যেত, কিন্তু সমস্যা হচ্ছে যে মনে থাকবে না এত কিছু। এই ভিডিওটা পরে একবার দেখবা, তাহলে দেখবা যে আরো অনেক কিছু তোমার জানা হচ্ছে। একটু স্পিড বাড়িয়ে দিবা, কারণ আমি ওই যে আমি কথাই বলি ধীরে ধীরে, মানে ধীরে বলতে কি, ওই স্পিড নাই কথায়। আচ্ছা, এবার বলো তোমাদের কারো কিছু বলার থাকলে। আর তোমাদের পরীক্ষা মে মাস, এটা ধরে নিয়ে প্রিপারেশন নাও, এপ্রিলের শেষ থেকে মে মাস। এবার তো মে জুনে মনে হয় হয়েছিল। হ্যাঁ, এটা ঠিক, স্পিডে বললে অনেকে আছেন, আমরা অনেকেই কিন্তু আছি যারা খুব দ্রুত কথা বলি। তো অত দ্রুত কথা মানে আমার এরকমই সব সময়ের জন্যই। হ্যাঁ, আবার ঝগড়া টগড়া লাগলে কিন্তু দ্রুত কথা বলতে পারি, সমস্যা হয় না। কিন্তু এই পড়াইতে গেলে অত দ্রুত বের হয় না। এটা বয়সের একটা বিষয় আছে আর কি। জুনে স্টার্ট হয়েছিল তাই না? আচ্ছা, তো এবার গতবার তো ইস্যু ছিল, কিন্তু এবার ওরকম ইস্যু নাই, সেক্ষেত্রে একটু আগে হবে আর কি। হ্যাঁ, ঝগড়া ঝগড়া বলতে আমি আমার বাইরের মানুষের সাথে ঝগড়া লাগে না। তোমার ভাবিদের সাথে যখন ঝগড়া, ভাবির সাথে আর কি, ভাবিদের না, একটাই তো। ভাবির সাথে যখন ঝগড়া লাগে তখন বলতে পারি অনেক কথা। আচ্ছা, তো ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই। ভালো থেকো। আজকে একটু ছোট ক্লাস হলো, সামনের দিনে আমরা পুরোটা শেষ করব, এবং পুরোটার সামারি টানবো। আর পুরোটার সামারি যে নিচে দেয়াই আছে, দিয়ে দিয়েছি। এই যে পুরোটার স্যার, হ্যাঁ, বলো। আমার একটা কোশ্চেন ছিল যে পোয়েট্রির ওই স্টাইল আর ডিকশন কি একই? না, স্টাইল আলাদা, ডিকশন আলাদা। ডিকশন, স্টাইল এগুলো ধরো তোমার ওই কি বলে কাছাকাছি জিনিস। যেমন স্টাইলের ভিতরে ফর্ম ফর্ম আসে, আমরা যে ফর্ম স্ট্রাকচার পড়ি না, যেমন ধরো ওইটা হতে পারে সনেট, হ্যাঁ, তারপরে এলিজি, বা আরো যেগুলো আছে আর কি, লিরিক, এগুলো স্টাইল। ফর্ম মিটার এগুলো স্টাইল এর অন্তর্গত।
আর ডিকশন হচ্ছে শুধুমাত্র ভাষা, ল্যাঙ্গুয়েজ। ভাষা কোন ওয়ার্ড তুমি সিলেকশন করতেছো, কোন সেন্টেন্স প্যাটার্নে তুমি লিখতেছো, কোন ওয়ার্ডগুলি কোন ইয়ার হয়তো কলোকুয়াল বা প্রচলিত ল্যাঙ্গুয়েজ ইউজ করতেছো কিনা, এই জিনিসগুলো হচ্ছে ডিকশন। বা কোন ইমেজেরি ইমেজ ইউজ করতেছো। আবার লিটারেরি ক্রিটিসিজম গুলো ডিকশনের অংশ। ক্রিটিসিজম বলতেছি, লিটারেরি টার্ম গুলো হচ্ছে তোমার এই ইয়ের অংশ আর কি, ডিকশনের অংশ। সিম্বল সিম্বল একটা ডিকশন, ডিকশনের অংশ। আচ্ছা, আর কেউ কিছু বলবা? এ তুর্য, ওই কি খালি পায়ে হাঁটিচ্ছে? আচ্ছা, তো ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই। ভালো থেকো, নেক্সট ক্লাসে আমরা আবার কথা বলবো, এবং নেক্সট ক্লাসে পুরোটা সামারি টামারি আরো ভালো আরো ক্লিয়ার হবে আর কি। তো ওকে, ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।